আসসালামু আলাইকুম। আজকের সাধারণ জ্ঞানের এই গবেষণামূলক ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের সাথে এই সন্ধ্যায় যারা যুক্ত হয়েছেন আমাদের ক্লাসটি করার জন্য, আজকে মূলত আমি ক্লাস নিব 10 থেকে 20তম গ্রেড প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন সেই সকল আমাদের ভাই বোনদের জন্য, যারা অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না প্রশ্নগুলো কিভাবে হয়। আমি আজকের এই ক্লাসে প্রশ্ন কিভাবে আসছে বিগত সালে নিবন্ধনে এবং প্রাইমারিতে বা অন্যান্য পরীক্ষাতে, সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন প্রথমেই এসে একটা শেয়ার দিয়ে নেন, আর কে কোথা থেকে দেখছেন এটা জানিয়ে দেন। আমি সর্বোচ্চ শেয়ারকারী দেখতে চাই, যিনি হচ্ছে আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা আপনাদের এখানে পার্টিসিপেন্টস যত বেশি হবে তত ক্লাসটি আমরা কন্টিনিউ করব। আর কথা যদি বুঝতে অসুবিধা হয় তাও আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমাকে খুব দ্রুত জানাতে হবে যে আপনারা কে কোথা থেকে দেখছেন, আর শেয়ার শেয়ার ডান লিখতে হবে, ঠিক আছে? শেয়ার ডান লিখে দেন। জি, আমাদের সাথে ইতিমধ্যে অনেক ভাই বোন জয়েন করে ফেলেছেন। তার মধ্যে তানিশা নুসাইফা জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে অনেকে জয়েন করেছেন ঢাকা, তারপরে হচ্ছে ময়মনসিংহ, সিলেট থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যারা যারা জয়েন করছেন। আপনি যে এলাকা থেকে জয়েন করছেন, বর্তমানে যেখানে আছেন ওই প্লেসটা অবশ্যই লিখবেন, ঠিক আছে? আমরা জানলাম যে হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে, আমাদের ক্লাসটি চলা উচিত। আচ্ছা, টাঙ্গাইল থেকে দেখছেন, শেয়ার ডান লিখেছেন আমাদের নুসাইফা আপু, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের হাসিনা অবশ্যই লিখে দেন, শেয়ার ডান লিখে দেন যদি শেয়ার করে থাকেন। আর আমি ক্লাসটি 30 সেকেন্ডের মধ্যে শুরু করব, তবে আপনারা যারা যারা ক্লাসটিতে জয়েন করবেন সাথে সাথে এসেই একটা শেয়ার করে দিবেন। আর কোথা থেকে দেখছেন এটা লিখবেন, আর হচ্ছে রিয়াকশন ইউজ করবেন, কমেন্টস করবেন প্রত্যেকটা প্রশ্ন। আমি চেষ্টা করব ব্যাখ্যা সহ আপনাদেরকে বুঝানোর, ইনশাল্লাহ। আচ্ছা, জি আছি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। 10টা শেয়ার ডান লিখেছেন আমাদের এলোমেলো জীবন, এলোমেলো জীবন। আচ্ছা, এটাকে আপনার নাম? নবী হোসেন ঠাকুরগাঁও থেকে, ঠাকুরগাঁও সদর থেকে দেখছেন আমাদের। সুমন সরকার মাগুরা থেকে। তারপরে আমাদের পামু ইসলাম শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ। ওকে, তাহলে অতি দ্রুত দ্রুত শেয়ার করতে হবে। দ্রুত শেয়ার করলে আমি দ্রুত আজকের এই ক্লাসটি শুরু করতে পারছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেখানে 2 থেকে 3 মার্ক ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। তবে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনি এসেই 2-3 মার্ক কোন জায়গা থেকে করা হয় এটাই স্যার পড়িয়ে দেন, এটা আসলে সম্ভব না। ব্যাখ্যা সহ দিব, এখান থেকে আপনার প্রশ্ন ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, এখন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের উপর। আমি সোহেল আহমেদ স্যার আপনাদের সাধারণ জ্ঞান পড়াবো ইনশাল্লাহ। আমি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করতে চাচ্ছি। যারাই জয়েন করেছেন প্লিজ প্লিজ আপনি শেয়ার করে দিবেন ক্লাসটি, ঠিক আছে? আমাদের অনেক ভাই বোন অলরেডি যারা অ্যাডমিটেড এখানকার, তারাও যারা জয়েন করছেন তারাও শেয়ার করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের বোনাস ক্লাস। আমি শুরু করে দিচ্ছি আজকের এই ক্লাসটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় প্রাচীন একটি স্থান, প্রাচীন রাজাদের রাজধানী ছিল, অর্থাৎ মৌর্য, গৌড়, তারপরে হচ্ছে গুপ্ত, এদের রাজধানী ছিল এই মহাস্থানগড়ে। তো মহাস্থানগড়টা মূলত বগুড়াতে অবস্থিত। এটা পুণ্ড্রনগর এর রাজধানী ছিল। তো এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছে 18তম নিবন্ধন পরীক্ষায়। দেখেন, নিবন্ধন পরীক্ষাতে এসেছে স্কুল এবং সমপর্যায় স্কুল 2-তে 2024 সালে এই পরীক্ষায় এসেছে। তা আমাকে বলতে হবে এটা আসলে সঠিক অ্যান্সার কোনটি, কপোতাক্ষ নাকি যমুনা নাকি মেঘনা নাকি করতোয়া? আচ্ছা, আমাদের আরিফ ভাই সঠিক অ্যান্সার করেছেন। তারপর এখানে খাতুন শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ।
এখানে যারা যারা পারেন এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই অ্যান্সার করবেন, অবশ্যই সঠিক অ্যান্সারটি আমি দেখতে চাই, আপনি করবেন। আচ্ছা, আমাদের আশা সুলতানা, তারপরে মাহফুজ ভাই, তারপরে অনেকে দেখছি অ্যান্সার করার চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে পরীক্ষক থেকে অ্যান্সার করেছেন, হোসেন আহমেদ অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তার মানে মহাস্থানগড় কিন্তু কপোতাক্ষ নদের তীরে নয়। তাহলে এই সেই কপোতাক্ষ, এটা কিন্তু যশোরে। যমুনা, হ্যাঁ যমুনা হবে না, এটা ফরিদপুরে। তাহলে কি মেঘনা? না, মেঘনা তো চাঁদপুর নরসিংদীতে, এটা হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার করতোয়া। তাহলে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটা হলো করতোয়া নদীর তীরে অবস্থিত। এগুলো পরীক্ষাতে আসে, প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষাতে আসে। যেমন পরীক্ষাতে আসবে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে ঢাকা হলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাইলে ঢাকা হলো বুড়িগঙ্গার তীরে। তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। এভাবে বিভিন্ন অঞ্চলগুলো আসে। তারপরে আসে যশোর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হবে কপোতাক্ষ নদের তীরে। তাইলে এই যে কপোতাক্ষ নদের তীরে, এটা হচ্ছে যশোর অবস্থিত। হ্যাঁ, তাহলে বগুড়া কোন নদীর তীরে হবে? করতোয়া নদীর তীরে। মহাস্থানগড় কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে। তাহলে মহাস্থানগড়টা আসলে কোথায় ছিল, কোথায় আছে? সেটা হচ্ছে বগুড়া জেলাতে অবস্থিত। বগুড়া শহরেই এই প্রাচীন শহরটি এর অবস্থান মহাস্থানগড়ে। ঠিক আছে। আচ্ছা, আমরা স্লো মোশনে শুরু করেছি, এখন কিন্তু স্পিডে চালাবো। আমি লাস্টবারের মতো বলছি, সেটা হলো আপনারা যারা শেয়ার করেননি, কৃতজ্ঞতা স্বরূপ একটি শেয়ার করে দেন। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্ন কি হয়েছে? যদি এটা হয়ে থাকে তাহলে লিখবেন ডান। আলহামদুলিল্লাহ, ডান লিখে ফেলবেন। আপনি ডান লিখলে আমি বুঝবো যে এই প্রশ্নটা হয়েছে, আমাকে নেক্সট প্রশ্নে যেতে হবে। এটা কি হয়েছে? জি, বুড়িগঙ্গা করতোয়া। আমাদের আলামিন হোসাইন, সাদিয়া আক্তার, তারপর লিজা আক্তার, সোনিয়া রহমান অ্যান্সার করেছেন, তারপরে অনন্যা হিল অ্যান্সার করেছেন, রোকসানা আক্তার অ্যান্সার করেছেন, তারপরে আমাদের আলামিন বলছেন আত্রাই নদীর তীরে হচ্ছে নাটোর অবস্থিত। হ্যাঁ, দিনের সূর্য অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আমরা তাহলে পরের প্রশ্নে যাই। ডান, এটা আমাদের অনেকে ডান লিখেছেন, তার মানে আমাকে পরের প্রশ্নে যেতে হচ্ছে। আসেন পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? কোন অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প হয়? এই প্রশ্নটাও কিন্তু নিবন্ধন পরীক্ষাতে এসেছে, 18তম নিবন্ধন পরীক্ষাতে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে বলেন? বাংলাদেশে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল ভূমিকম্পের দিক থেকে, বাংলাদেশটা প্রচুর ভূমিকম্প প্রবণ অঞ্চল, জাপানের মতো। তাহলে এটা কোন অঞ্চল? উত্তর পশ্চিমাঞ্চল? না, উত্তর পশ্চিমাঞ্চলে মানে ভূমিকম্পের মাত্রা বেশি, এখানে বেশি হয় উত্তর পশ্চিমাঞ্চলে। তারপর দক্ষিণাঞ্চলে না, দক্ষিণাঞ্চলে অনেকটা বেশি হয়, একবার পুরোপুরি দক্ষিণ দিকে। তাহলে কি দক্ষিণ পশ্চিমাঞ্চল নাকি মধ্য অঞ্চল? মধ্য অঞ্চল হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকে অ্যান্সার করছেন, যেমন আরিফ খান অ্যান্সার করেছেন, আপনারা সঠিক হয়েছে। এটা হবে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, এই যে আরিফ খান উত্তর পশ্চিম লেখছেন, এখানে ভুল করে ফেলেছেন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে এসেছে। তাইলে আমাদের রেজাউল করিম, তারপরে আমাদের আরিফুল ইসলাম আরিফ, রেজান আলী, লিজা আক্তার, তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, রাজিয়া সুলতানা অ্যান্সার করেছেন। যারাই সঠিক অ্যান্সার করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপরে উল্পা কি বলছে, উলপুরা মামা, তারপর হচ্ছে রবিন, তাবাসসুম, তারপরে হচ্ছে আমাদের অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাইলে বাংলাদেশের যে অঞ্চলে সবচেয়ে কম ভূমিকম্প হয় সেটা কোথায়? সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে। আর সবচেয়ে বেশি হয় কোথায়? সেটা হচ্ছে
উত্তর পূর্ব অঞ্চলে। উত্তর পূর্ব অঞ্চল হচ্ছে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল। আর ভূমিকম্পের দেশ কোনটি, এটা পরীক্ষাতে আসে। তাহলে ভূমিকম্পের ভূমিকম্পের দেশ যদি বলা হয় সেটা হবে জাপান। তাহলে ভূমিকম্পের দেশ কোনটি বলেন? এই সেই জাপান। এটা হলো ভূমিকম্পের দেশ হিসেবে পরিচিত। দেখবেন যে প্রতিদিন ছোট বড় অনেক ভূমিকম্প সংঘটিত হয় এই জাপানে। এই কারণে জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। আচ্ছা, তাইলে আমাদের টিউটোরিয়াল পেজে যারা যারা আছেন তারা হচ্ছে একটা করে শেয়ার করে দিবেন। যারাই নতুন জয়েন করেছেন তারা হচ্ছে একটা করে শেয়ার করে দিবেন। আমাদের ইয়াসমিন আক্তার অ্যান্সার করেছেন, আকলিমা, রিমঝিম বৃষ্টি জাপান বলেছেন, তারপরে আমাদের আয়াতুল্লাহ অ্যান্সার করেছেন, আলামিন হোসেন অ্যান্সার করেছেন, রাজল অ্যান্সার করেছেন। সবারটাই হয়েছে, অনেকেরটাই হয়েছে, আবার অনেকেরটা ভুলও হয়েছে। জাপান ব্যতীত যারা অন্যটা বলবেন তাদেরটা হবে না। তাহলে 2 নাম্বার শেষ। এবার আসেন 3 নং প্রশ্ন। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ, পাহাড় বিশিষ্ট দ্বীপ, এটাও 18তম নিবন্ধনের প্রশ্ন। তাইলে কোন দ্বীপে পাহাড় আছে? কোন দ্বীপে পাহাড় আছে আমি একটু দেখতে চাই। কে বলতে পারবেন কোন দ্বীপে? আমাদের সেই জুনায়েদ আহমেদ রকি অ্যান্সার করেছেন। তারপরে দক্ষিণ পশ্চিম অঞ্চল কোন কোন জেলা? আচ্ছা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, এটা খুলনা অঞ্চলটা পড়েছে আর কি। তারপর সূর্যোদয়ের দেশও জাপান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রোকসানা আক্তার 10টা শেয়ার করেছেন। তারপরে আমাদের রেজাউল আফরোজা, খাদিজা, জাফর, পাময়েল, সুফিয়ান, তারপরে হচ্ছে আফফান জাহান, শারমিন, সোনা, অনেকে অ্যান্সার করেছেন। অনেকে অ্যান্সার করেছেন। হ্যাঁ, অনেকেরটাই আবার হয়েছে। তাহলে এটা হচ্ছে পাহাড়পুর, এটা হচ্ছে না সেন্ট মার্টিন, এটা হচ্ছে না নিঝুম দ্বীপ, এটা হচ্ছে না। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পাই মহেশখালীর কাছ থেকে। তাহলে এই সেই মহেশখালী, যেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, একমাত্র পাহাড়ি দ্বীপ। আর এই সেই সেন্ট মার্টিন দ্বীপ, যে সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে পরীক্ষাতে আসে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? এই সেই সেন্ট মার্টিন দ্বীপ, যেটাকে বলা হয় নারিকেল জিঞ্জিরা। পরীক্ষাতে আসে সেন্ট মার্টিনের আরেক নাম কি? সেটা হবে নারিকেল জিঞ্জিরা। তাহলে নারিকেল জিঞ্জিরা, এটা কাকে বলা হয়? সেন্ট মার্টিনকে বলা হয়। বাংলাদেশের একটা দ্বীপের মধ্যে প্রবাল দেখা যায়, এই প্রবাল দেখা যায় সেন্ট মার্টিনে। এই কারণে এই প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত এই সেই সেন্ট মার্টিন। আর বাংলাদেশে পাহাড়ের রানী বলা হয় কাকে? সরি, দ্বীপের রানী বলা হয় কাকে? আপনারা কি জানেন দ্বীপের রানী বলা হয় কাকে? তাহলে সেটা হচ্ছে ভোলাকে। কারণ ভোলাতে এত পরিমাণ দ্বীপ, এই দ্বীপ নিয়ে একটা জেলা হয়েছে, যার কারণে এই ভোলা দ্বীপকে বলা হয় পাহাড়ের রানী। ভোলা দ্বীপ পাহাড়ের রানী হিসেবে পরিচিত। ঠিক আছে? তাহলে আপনাদের পরীক্ষাতে আসতে পারে। জি, আমাদের সেলিম আহমেদ অ্যান্সার করেছেন, তারপরে এক পাখি অ্যান্সার হয়েছে, আর আফরিন আপনারটা হয়েছে, সাফওয়ান আক্তার হয়েছে, রাহিম আক্তার হয়েছে, তারপরে আল খামিনি, আয়াতুল্লাহ আল খামিনি, তারপরে শারমিন জাহান আপনারটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে এই প্রশ্নটা আমরা আশা করি পারবো। এখন যদি পরীক্ষা আসে এই প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ যেটা, সেটা হচ্ছে মহেশখালী। এই সেই মহেশখালী, এটা হলো পাহাড় বিশিষ্ট দ্বীপ। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন আসেন, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায়? বৃহত্তম বদ্বীপ কোন জেলায়? এটা কি ভোলা, সাতক্ষীরা, চাঁদপুর নাকি নোয়াখালী? বলেন, বৃহত্তম বদ্বীপ কে বলতে পারবেন? বদ্বীপ, যে দ্বীপটাকে দেখতে বয়ের মতো, যে দ্বীপটাকে দেখতে বয়ের মতো, এটাকে বদ্বীপ বলা হয়। হ্যাঁ, হিমালয় পর্বত থেকে যে পাহাড়ি ডল এসেছিল,
তার মাধ্যমে ধূলিকণা তার মাধ্যমে হচ্ছে পাথরের বিভিন্ন নুড়ি জমে 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 পলি একত্রিত হয়ে যে দ্বীপগুলো হয়েছে এগুলোকে দেখতে বয়ের মতো মনে হয়, ঠিক আছে, যার কারণে আবার এটাকে ডেল্টার মতো দেখা যায়। এই কারণে এগুলাকে ডেল্টা আইল্যান্ড বলা হয় বা বদ্বীপ বলা হয়। তো বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ পরীক্ষাতে আসে, যে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কিন্তু বাংলাদেশ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে বলেন? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? কোন জেলায়? ভোলা, সাতক্ষীরা, চাঁদপুর, নোয়াখালী। হ্যাঁ, আমাদের সোহেল রানা, আমার সোনিয়া সোনার বাংলা অ্যান্সার করেছেন। শেখ হাসান ইউসুফ আলী অ্যান্সার করেছেন। তারপরে জসিমউদ্দিন সেনবাগ অ্যান্সার করেছেন। মনিরুজ্জামান, আয়েশা খাতুন, আলামিন, উল্পা, দিনের জন্য অনেকে অ্যান্সার করার চেষ্টা করেছেন। যে আপনারা অনেকে অ্যান্সার করেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তাইলে বৃহত্তম বদ্বীপ এটা হচ্ছে সাতক্ষীরা জেলা, যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। আর যারা ভোলা দিচ্ছেন না, হয় নেই, কারণ প্রশ্ন বুঝতে হবে। বদ্বীপ বলেছে, এখানে শুধু দ্বীপ যদি বলতো তখন ভোলা হতো। এখন এই বদ্বীপ কেন সাতক্ষীরা হয়েছে? এখন বদ্বীপ কেন সাতক্ষীরা হয়েছে মনে রাখবেন, সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে বাংলাদেশের বিডি মানে বাংলাদেশের দীর্ঘতম অথবা বৃহত্তম বদ্বীপ কোনটি? তাহলে বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সেটা হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবন, এই সুন্দরবন 5টি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে। তাহলে সুন্দরবন কয়টি জেলাকে অতিক্রম করেছে? 5টি জেলাকে অতিক্রম, 5টি জেলাকে অতিক্রমকারী। তাহলে 5টি জেলাকে অতিক্রমকারী এটা হচ্ছে সুন্দরবন। তাহলে এর মধ্যে একটা হচ্ছে বাগেরহাট। এই যে বাগেরহাট জেলা, এই জেলার উপর দিয়ে সুন্দরবন গিয়েছে। তারপর হচ্ছে সাতক্ষীরা, এই সাতক্ষীরা জেলার উপর দিয়ে সুন্দরবন অতিক্রম করেছে। তারপর হচ্ছে খুলনা উপর দিয়ে সুন্দরবন অতিক্রম করেছে। তারপর হচ্ছে বরগুনা, অনেকে এটাকে কবিরাগুনা বলে, কিন্তু এটা একটা জেলার নাম, বরগুনা। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে পটুয়াখালী। তাহলে দেখেন, এই যে 5টি জেলা, এই 5টি জেলার উপর দিয়ে সুন্দরবন অতিক্রম করেছে। তাহলে সুন্দরবন যেহেতু একটা বদ্বীপ, বলেন এই 5টার মধ্যে কোনটা মিলে? সাতক্ষীরা মিলে, যার কারণে সাতক্ষীরা হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু আপনারা যারা অ্যান্সার করেছেন ভোলা, তারা কিন্তু মারা খাবেন, ভুল হয়েছে আপনার। যদি শুধু দ্বীপ বলতো, শুধু দ্বীপ, তখন আপনার অ্যান্সার হতো ভোলা। যেহেতু এখানে অ্যান্সার করেছে বদ্বীপ, ঠিক আছে, বৃহত্তম বদ্বীপ কোন জেলায়? তাহলে সেটা সাতক্ষীরা জেলায়, কারণ এই 5টা জেলার মধ্যে সাতক্ষীরা একটা নাম। তাহলে কি বুঝতে পেরেছি? এখন কি পারবো? হ্যাঁ, পারবো কিনা? ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, এটা কমেন্টস করে জানাতে হবে যে ইনশাল্লাহ ভাইয়া আমি পারবো। আচ্ছা, বাগেরহাট, আফসানা আনজুম, লিজা। আচ্ছা, লিজা আপু আমাদের বাগেরহাট থেকে এই মুহূর্তে দেখছেন। লিজা আপু, আপনি কি এখন বাগেরহাটে আছেন? ওকে। তারপরে আমাদের কানিজ ফাতেমা তুলি একবারে 5টি জেলার নাম লিখে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। মুস্তাফিজুর রহমান একবারে ছন্দ লিখেছেন। আমরা কিন্তু পেইড বেসের মধ্যে ছন্দ দিয়ে পড়াই যারা ভর্তিকৃত স্টুডেন্ট। এখানে হয়তো ছন্দ দেওয়ার আসলে ওই সুযোগ থাকে না। তাইলে আপনারা যদি ছন্দ আকারে শিখতে চান, যে ভাইয়া সাধারণ জ্ঞান তো অনেক জায়গায় ছন্দ দিয়ে পড়ে, আপনি কি ছন্দ দিবেন না? শোনেন, আমার চেয়ে বেশি ছন্দ আপনাকে কেউ দিতে পারবে না। তবে সেটা আমরা শুধু পেইড বেসের স্টুডেন্টদের জন্য দিয়ে থাকি, কারণ এখানে ছন্দ যদি লিখতে যাই আমার আর পড়ানো হবে না। হেনি। আচ্ছা,
ওকে, তাহলে এই প্রশ্ন ডান। এই প্রশ্নের উত্তর যদি আপনি পেরে থাকেন লিখে দেন ডান, যে ভাইয়া আলহামদুলিল্লাহ ডান। প্রচুর কমেন্টস করতে হবে। হ্যাঁ, কমেন্টস এর মাধ্যমে ধরে নিব আপনি কি আসলে আমার সাথে কানেক্ট আছেন বা কানেক্ট নেই। বলেন ডান 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 লিখতে হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আই নোয়াখালী শব্দ, ওকে, আই নোয়াখালী শব্দ, খুলনা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফিরোজা বেগম নোয়াখালী থেকে কি বলে খুলনা থেকে দেখছেন। তারপরে সাথী সাতক্ষীরা থেকে দেখছেন। বাহ, সাথী সাতক্ষীরা থেকে দেখছে। আচ্ছা, পরের প্রশ্ন বলেন, শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? শীতকালে বাংলাদেশের কোনটি বা কোন জেলাটি সবচেয়ে শীতলতম, বা বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা কোনটি? সবচেয়ে বেশি শীত পড়ে কোন মাসে? সবচেয়ে বেশি শীত পড়ে বাংলাদেশে জানুয়ারি মাসে, তাই না? এই যে ডিসেম্বর জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি এই মাসটাতে বাংলাদেশে সবচেয়ে বেশি শীত পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন জেলাতে সবচেয়ে বেশি শীত পড়ে, যেখানে মাঝে মাঝে বরফও পড়ে, বরফ পড়ে, ঠিক আছে, এবং ঠান্ডায় মানুষ মারাও যায়। আমি একটু দেখতে চাই কারা কারা ওই অঞ্চলে আছেন। আপনি অ্যান্সার অবশ্যই করতে হবে, আপনার জন্য ফরজ, ফরজ আপনি এটার অ্যান্সার করবেন। দেখতে চাই শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? বলেন। ওকে, আমাদের অনেকে অ্যান্সার করেছেন, অনেকে আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ ডান। আমি এই প্রশ্নের অ্যান্সার আপনাদের কাছে জানতে চাই, দিনাজপুর নাকি বগুড়া নাকি শেরপুর নাকি গাজীপুর? আচ্ছা, আমি নিচ থেকে ধরি, যেহেতু নিচের উত্তরটা নিচে কিন্তু যেটা অপশন সেটা কিন্তু আজকের এই প্রশ্নের উত্তর নয়। তাহলে গাজীপুর, নো, গাজীপুরে কিন্তু এত পরিমাণ শীত পড়ে না। এটা যেহেতু ঢাকা গাজীপুর, ঢাকার ভিতরে শীত একটু কমই লাগে। তাহলে শেরপুর, না, শেরপুরও কিন্তু এত পরিমাণ শীত পড়ে না। শীতপ্রবণ জেলা শেরপুর নয়। আবার বগুড়া, ওরে বাবা অনেক মানুষ, বগুড়া, বগুড়া তো এমনিই গরম, সুতরাং বগুড়া এটাও কিন্তু শীতপ্রবণ নয়। তাহলে বাকি থাকলো কোনটা? দিনাজপুর। এই সেই দিনাজপুর। দিনাজপুরে কেউ কি আছেন? আমি গত বছর, মেবি না এর আগের বছর, এক জায়গায় ক্লাস নিতে গিয়েছিলাম দিনাজপুর। উরে আল্লাহ, এত পরিমাণ শীত, ঠিক আছে, আমি একবার অসুস্থ হয়ে পড়েছি, 1 মাস আমাকে ভুগিয়েছে। দিনাজপুরে প্রচন্ড রকমের ঠান্ডা পড়ে, ঠিক আছে, দিনাজপুরে প্রচন্ড ঠান্ডা আপনাদের। হ্যাঁ, আমি আছি, এই যে আমাদের সীমান্ত রায়, আচ্ছা সীমান্ত রায় দিনাজপুর থেকে ক্লাস করছেন। কে কে দিনাজপুর থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন? লেখেন শুধু আমি লিখবেন, আমি বুঝে নেব দিনাজপুরে আপনি আছেন যুক্ত। আপনার কাছ থেকে আমরা দিনাজপুরের অভিজ্ঞতা শুনবো। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর, আবার বাংলাদেশের লিচু উৎপাদনের শীর্ষ জেলা তাও দিনাজপুর। ইভেন আর্সেনিকের পরিমাণ 0 কোন জেলাতে, অথবা আর্সেনিকের পরিমাণ সবচেয়ে কম কোন জেলাতে, সেটাও কিন্তু দিনাজপুরে। ইভেন দিনাজপুরের পানি, টিউবওয়েল দিয়ে যে পানি উঠানো হয়, ভূগর্ভের পানি এত সুস্বাদু, মনে হয় যেন ডাবের পানি। আমি কি ভুল বলছি? এই আব্দুল আউয়াল বলেন, আর আরিফ ভাই আপনি বলেন, আপনাদের ওখানকার যে পানিটা, সে পানিটা ডাবের পানির মতো না? আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমি মনে হয় নতুন মানুষ তো। ওখানে মাম পানিও, বোতলজাত পানি আমি কিনে খেয়েছি, এবং ওই যে হোটেলের মধ্যে আমাকে পানি খেতে দিয়েছে, এত স্বাদ লাগে ওই পানিটা, এত পিওর দিনাজপুরের পানি। মানে সমুদ্র উপকূল থেকে সবচেয়ে উঁচু জেলা এটা কিন্তু দিনাজপুর জেলা, বুঝতে পেরেছেন? এই সে দিনাজপুর, এটা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কোনটি? তাহলে বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা যেটি, সেটা হলো এই দিনাজপুর। আমার প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা, বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কোনটি? এটা আপনারা অ্যান্সার করবেন। আমি অপশন দিয়ে দিচ্ছি, আমি অপশন দিব হচ্ছে বরগুনা। আচ্ছা, আমি অপশন দিব হচ্ছে কিশোরগঞ্জ।
বলেন এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা হবে আপনার মতে? নিচে মোদের কিশোরগঞ্জ, নিচে মোদের কিশোরগঞ্জ। আচ্ছা, সবাই বলতেছে আমি আমি। এত স্টুডেন্ট কিশোরগঞ্জ থেকে ক্লাস করছেন। যে দিনাজপুরে আল্লাহর রহমতে ভরপুর, ঠিকই, আল্লাহর রহমত আসলেই বেশি দিনাজপুরে। তারপরে সিলেট আব্দুল আজিজ কি বলছেন, আপনি কি পেট বেসের? আচ্ছা, তারপরে আমি দেখছি এই তো আমাদের তানিয়া খাতুন অ্যান্সার করেছেন। কোনটা হবে বলেন, বরগুনা না কিশোরগঞ্জ? বরগুনা হবে নাকি কিশোরগঞ্জ হবে? বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা, বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা বরগুনা হচ্ছে না, তাহলে বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা যেটি সেটা হচ্ছে কিশোরগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা যেটি সেটা হলো দিনাজপুর জেলা। এই হচ্ছে পার্থক্য। এই পার্থক্য বুঝতে পারতে হবে। একটা হচ্ছে উঁচু, আরেকটা হলো নিচু। একটা হচ্ছে উঁচু জেলা, আরেকটা হলো নিচু জেলা। ঠিক আছে, অনেকে চিন্তা করে এটা মনে হয় দক্ষিণ দিকে হবে নিচুটা, না। আচ্ছা, তাইলে পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় বাংলাদেশের দীর্ঘতম পাহাড়। এত বড় পাহাড় আর একটাও নেই। তাহলে এই যে গারো পাহাড়, এটা কোথায় অবস্থিত? তাহলে পাহাড় পর্বতের কথা মনে পড়লেই আমাদের মন চলে যায় চট্টগ্রামের দিকে, কিন্তু এটা চট্টগ্রাম উত্তর হবে না, বলে দিলাম জান। তাহলে বলেন গারো পাহাড় কোথায়? নীলাপোদ্দার, নীলা প্রধান ববি অ্যান্সার করেছেন। নিচু জেলা কিশোরগঞ্জ, জি কিশোরগঞ্জ। রাজিয়া সুলতানা, তারপরে আফরুজা, আমাদের মাসুম বিল্লাহ, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। আফরুজা আপনারটা সঠিক হয়েছে, কায়েস আপনারটা সঠিক হয়েছে। তারপরে হলো আমাদের আরিফুল ইসলাম আরিফ, আপনারটা সঠিক হয়েছে। গাজী সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে ময়মনসিংহ, যেটা হচ্ছে বাংলাদেশের এমন একটা জেলা একসময় ঢাকা বিভাগের সাথে ছিল। বর্তমানে ময়মনসিংহ একটা নিজে বিভাগ, 4টা জেলা নিয়ে, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ নিজে, হ্যাঁ, তারপর জামালপুর নিয়ে। তাইলে গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? এটা উত্তর হবে ময়মনসিংহে। আর এক্স্যাক্টলি হচ্ছে যে জেলাতে, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনাতে, ঠিক আছে, এই সে নেত্রকোনা জেলা, যে জেলাতে হচ্ছে গারো পাহাড়ের অবস্থান। গারো পাহাড় কেন বিখ্যাত? এটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম। তাহলে বাংলাদেশের দীর্ঘতম পাহাড় কোনটি? বাংলাদেশের দীর্ঘতম পাহাড় যেটি এটা হচ্ছে গারো পাহাড়। এই গারো পাহাড়ের অবস্থান কোথায়? এটা হচ্ছে ময়মনসিংহ। আর এই গারো পাহাড়ের পাদদেশে একটা উপজাতি বসবাস করে, তারা হচ্ছে গারো উপজাতি। ঠিক আছে, গারো উপজাতিদের বসবাস। আবার এই যে গারো পাহাড়, এটা কোন নদীর তীরে অবস্থিত? এর পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, ওই নদীর নাম সিমসাং, নট স্যামসাং, সিমসাং নদীর তীরে। সিমসাং নদীর তীরে গারো পাহাড়। সিমসাং নদীর তীরে হলো আমাদের এই গারো পাহাড়টি, যেটা বাংলাদেশে দীর্ঘতম পাহাড়। এত বড় পাহাড় চট্টগ্রামে ও নেই। তাহলে বাংলাদেশের দীর্ঘতম পাহাড় যেটি এটা হচ্ছে গারো পাহাড় হয়েছে। যে আমাদের আদুরি আক্তার, রূপা, কিবরিয়া, হ্যাঁ, অনেকের অ্যান্সার সঠিক হয়েছে। অনেকের, হোসেন আহমেদ সঠিক দিয়েছেন, চৌধুরী FN চৌধুরী সঠিক দিয়েছেন। তারপরে সাব্বির, শামীম, শারমিন জাহান সঠিক হয়েছে। রিমঝিম সিমসাম বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। গোলাম রাব্বি, তারপরে আমাদের জান্নাতুল ফেরদাউস, তারপরে এখানে মাকসুদ সাথী, অনেকে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তার মানে সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে গেছি গারো পাহাড়, ময়মনসিংহে। তাহলে যদি এটা হয়ে থাকে লিখেন ডান, আলহামদুলিল্লাহ, ডান লিখে ফেলেন। যদি এটা হয়ে থাকে ডান লিখেন দ্রুত। ডান লিখতে হবে দ্রুত। তাহলে আমি 7 নং কোশ্চেনে যাব। 7 নং প্রশ্নে আমি যাব যদি আপনারা লিখেন ডান। ওকে, ডান ডান, ওকে ফাইন। পরের প্রশ্ন 7 নং প্রশ্ন দেখি, এটা কে পারে?
এই প্রশ্নটা আমি আশা করি সবাই পারা উচিত, কারণ এটার ব্যতিক্রম প্রশ্ন, বারবার আসা প্রশ্ন। দেখেন এটা কলেজ নিবন্ধনে দিয়েছে, এটা আবার স্কুলেও আসছে, আবার এই প্রশ্নটা বিসিএসও আসছে। ঠিক আছে, বিসিএস আসছে আবার 10 থেকে 20তম গ্রেড। হ্যাঁ, 10 থেকে এই যে 20তম গ্রেড, এখানেও কিন্তু এই প্রশ্নটা আসছে। কত শতবার এই প্রশ্নটা এসেছে, এই জন্য এই প্রশ্নটা সবার পারা উচিত। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের এমন কোন জেলাটি আছে যেটা দুইটা দেশের সাথেই সীমানাযুক্ত, দুইটা দেশে কানেক্ট হয়েছে ওই জেলার মাধ্যমে? হ্যাঁ, আমি দেখি। ওকে, আমাদের এখানে অনেকেই আলহামদুলিল্লাহ লিখছেন ডান ডান। ইয়েস, আলহামদুলিল্লাহ ডান, বা ডানটা একটু তাড়াতাড়ি লিখবেন, লিখলে আমি পরের প্রশ্নে চলে যেতে পারি। তাহলে যারা যারা খাগড়াছড়ি অ্যান্সার করছেন তাদেরটা হয়নি। তাহলে মরিয়াম বেগম অ্যান্সার করার চেষ্টা করেছেন, তার রাজিয়া সুলতানা আমাদের, তারপরে আছে আসমা আক্তার শর্মা, তারপরে জোভান, তারপরে অদ্রুতি, অনেকে অ্যান্সার করেছেন। তাহলে বান্দরবনও কিন্তু হচ্ছে না, দুই দেশের সাথে। তাহলে রাঙ্গামাটি, ইয়েস রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটিটাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। রাঙ্গামাটি যারা দিয়েছেন তাদেরটা সঠিক হবে। ঠিক আছে, রাঙ্গামাটি। তাহলে বাংলাদেশের এই সেই রাঙ্গামাটি, এটা দুইটা দেশের সাথে সম্পর্কযুক্ত। এক অংশ হচ্ছে ভারত, ভারতের সাথেও তার সীমানা যুক্ত, আরেক অংশ হচ্ছে মিয়ানমার। দেখেন এই সেই মিয়ানমার যার সাথে বাংলাদেশ, যার সাথে হচ্ছে রাঙ্গামাটি যুক্ত। তাহলে রাঙ্গামাটি এটা হচ্ছে দুইটা দেশের সাথেই সম্পর্কযুক্ত, ভারত এবং মিয়ানমার, ভারত এবং মিয়ানমার। আবার এই সে রাঙ্গামাটি, এটাই হলো বাংলাদেশে আয়তনে দীর্ঘতম জেলা। আয়তনে দীর্ঘতম, আয়তনে দীর্ঘতম জেলা এটা কোনটা? এটা কিন্তু রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের দীর্ঘতম জেলা কোনটি? সেটা হচ্ছে রাঙ্গামাটি। ওকে, জি জামান নয়ন, হ্যাঁ ওনার ক্লাস থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর বাইরে থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবে না, যদি এই টপিকগুলো থেকে আসে এগুলো ঘুরে ফিরে আসে। আর পার্শ্ববর্তী মানে প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি ক্লাসের মধ্যে পড়াচ্ছি, মনোযোগের সাথে ক্লাসটি করুন। আর সবাই কিন্তু শেয়ার করে দিবেন। হ্যাঁ, অনেকে শেয়ার করেন নাই, এখনো শেয়ার করেন নাই, আর কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার করে দেন। 8 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটা চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান নাকি রাঙ্গামাটি? সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ স্থান, মানে সর্বোচ্চ স্থান, এই স্থানটাকে শৃঙ্গ বলা হয়। কেন? পাহাড়ের যে জায়গাটি সবচেয়ে উঁচুতে, যার উপর আর উঁচু নাই ওই পাহাড়ের, ওই জায়গাটাকে বলা হয় শৃঙ্গ। তাহলে পর্বত শৃঙ্গ কোনটি, সেটা কোথায়? সেটা চট্টগ্রামে, খাগড়াছড়ি, বান্দরবান নাকি রাঙ্গামাটি? চট্টগ্রামে অনেক পাহাড় আছে, কিন্তু চট্টগ্রামে তো অনেক জেলা, তার মানে এটা কিন্তু চট্টগ্রাম শুধু বললে উত্তর হচ্ছে না, স্পেসিফিক জেলার নাম দিতে হবে বলছে। তাহলে খাগড়াছড়ি, নো, খাগড়াছড়িতে হবে না। তাহলে কি বান্দরবান? ইয়েস, বান্দরবানে একটি জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো তাজিং ডং। এই সেই তাজিং ডং, এটার আরেকটা নাম হলো বিজয়। এই তাজিং ডং বা বিজয়, এটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তাইলে তাজিং ডং বা বিজয় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা 1231 মিটার উচ্চতা। ঠিক আছে, আবার কোন কোন বইতে লেখা আছে 1280 মিটার এটার উচ্চতা। তাহলে 1231 অথবা 1280 দুটাই সঠিক। যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে সম্প্রতি পর্বত শৃঙ্গ মাপামাপির দিক থেকে কোনটি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, সেটা হচ্ছে তাজিং ডং, যার উচ্চতা হচ্ছে 1280 মিটার। 1280 মিটার, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ওকে, আচ্ছা, রাজিয়া সুলতানা সাইমা অ্যান্সার করেছেন।
তারপরে খায়রুল ইসলাম অ্যান্সার করেছেন, তারপরে পান্নু ইসলাম অ্যান্সার করেছেন, হুসেন আহমেদ অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বান্দরবানে একটা পাহাড় আছে, যে পাহাড়টাকে বলা হয় চিম্বুক পাহাড়। মনে রাখবেন, এই সেই চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড়কে আবার বলা হয় পাহাড়ের রানী। ঠিক আছে, চিম্বুক পাহাড়ের আরেক নাম কি? এটা পাহাড়ের রানী হিসেবে পরিচিত। এটা হলো বান্দরবানে। ঠিক আছে, এটা আবার দূর থেকে কালো দেখা যায়। ঠিক আছে, মনে হয় যেন কালো শাড়ি পরে কেউ বসে আছে, তাই এটার আরেক নাম হচ্ছে কালা পাহাড়। ভারতের দার্জিলিং এর সাথে চিম্বুক পাহাড়ের অনেকটা মিল আছে, এই কারণে বাংলার দার্জিলিং বলা হয় এই চিম্বুক পাহাড়কে। তাহলে দেখেন, চিম্বুক পাহাড়ের কতগুলো নাম। চিম্বুক পাহাড়ের আরেকটা নাম হচ্ছে বাংলার দার্জিলিং। আচ্ছা, ঠিক আছে, ডান। পরের প্রশ্ন ডান কিনা বলেন। আমি পরের প্রশ্নে যাব, বলেন। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। এখানে বলা হয়েছে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে। মানে কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে? বাংলাদেশের উপর দিয়ে দুটি রেখা গিয়েছে। ঠিক আছে, দুটি রেখা গিয়েছে। একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আরেকটা হচ্ছে 23.5 ডিগ্রি, যেটার আরেকটা নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলে পড়েছে। তাইলে বলেন, এই দুইটার মধ্যে কোনটা এখানে মিলে? বলেন। মূল মধ্যরেখা? নো, মূল মধ্যরেখা এটা তো লন্ডনে, এটা হবে না। আন্তর্জাতিক তারিখ রেখা? না, আন্তর্জাতিক তারিখ রেখা তো হবে না, কারণ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে যে রেখাটিকে কল্পনা করা হয়েছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। তাইলে এই আন্তর্জাতিক তারিখ রেখা এটা আসলে বাংলাদেশের উপর দিয়ে যায়নি, সুতরাং এটাও হচ্ছে না। তাহলে মূল মধ্যরেখা হচ্ছে না, আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে না। তাহলে কোনটা হবে বলেন? তাহলে আমাদের মিলন অ্যান্সার করেছেন, উর্মি বিশ্বাস অ্যান্সার করেছেন, তারপর আফরোজা আপু অ্যান্সার করেছেন, অনেকগুলো অ্যান্সার করেছেন আফরোজা আপু। তারপরে আদুরি আক্তার অ্যান্সার করেছেন, জি। তারপরে লাকি আপু অ্যান্সার করেছেন, জি। তারপরে কায়েস, জান্নাতুল মাওয়া, সুরভি, তারপরে আমাদের মোখলেস সাইদি অ্যান্সার করেছেন। তাইলে এটা কোনটা হবে? এটা মকর ক্রান্তি, এটা হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? কর্কট ক্রান্তি রেখা, যেহেতু এখানে কি আছে লেখা কর্কট ক্রান্তি। তো এটা অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার কর্কট ক্রান্তি রেখা। এটাই হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম দিকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের যেই রেখাটি, এটাকে বলা, সরি, উত্তর গোলার্ধের যে রেখাটি, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, অথবা ট্রপিক অফ ক্যান্সার বলা হয় এটাকে। এই কর্কট ক্রান্তি রেখার আরেকটা নাম কি? ট্রপিক অফ ক্যান্সার। টপিক অফ ক্যান্সার বলা হয়, টপিক অফ ক্যান্সার। এই টপিক অফ ক্যান্সার হিসেবে পরিচিত কোনটা? এই কর্কট ক্রান্তি রেখা। বলেন, এটা কি হয়েছে কিনা? হ্যাঁ, 9 নাম্বারকে আমি মুছে দিব, বলেন। যদি 9 নাম্বার হয়ে থাকে আমরা 10 নাম্বারে যাচ্ছি, ডান লিখে দিবেন। হ্যাঁ, 10 নাম্বারে যেতে হয়। আচ্ছা, 10 নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? আমি আশা করি যে এই প্রশ্নের অ্যান্সার আপনাকে পারা উচিত, আপনাকে পারতেই হবে, না পারলে আপনার পানিশমেন্ট হওয়া উচিত। আমি দেখতে চাই কে কে পানিশমেন্ট খাইতে চান না। এই প্রশ্নের অ্যান্সার করেন, বলেন। জি, আমাদের ববি অ্যান্সার করেছেন, রিমঝিম বৃষ্টি, অনেকগুলো অ্যান্সার করেছেন। ফারুক অনেকগুলো অ্যান্সার করেন। জান্নাতুল ফেরদাউস সঠিক অ্যান্সার করেছেন। তারপরে আমাদের আবু তালেব অ্যান্সার করেছেন। পান্নু ইসলাম, পান্নু না, আচ্ছা, পান্নু ইসলাম অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার করেছেন আপনি, পান্নুটা সঠিক হয়েছে। ইয়াসিন আরাফাত, আপনার উত্তরটা সঠিক হয়নি, দেখেন চেক করেন।
আমাদের সামাদ আপনারা সঠিক হয়েছে, রিয়া আপনারা সঠিক হয়েছে, এনএস কায়েস সঠিক হয়েছে। তারপরে আমাদের আফরুজা আপনারটাও হয়নি, আফরুজা আপু হয়নি এবার। আচ্ছা, তারপর লাকি আপু এই ভাগ্যবতী আপনারটাও হয়নি। দেখেন, আপনি চেক করে দেখেন, ওই যে সবাই লিখতেছে যেটা ওইটা আপনি লেখা ফেলেন, সেটা হচ্ছে দুইটি। যারা এতদিন পারেন নাই এটা লেখা ফেলেন। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টা দেশের। ঠিক আছে, কোন 2টা দেশ? একটা হচ্ছে ভারত আর একটা হলো মিয়ানমার। ঠিক আছে, ভারত এবং মিয়ানমার। তাহলে ভারত এবং মিয়ানমার এই 2টি দেশের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। তাহলে বাংলাদেশের সাথে সীমানা সংযোগ রয়েছে কয়টা দেশের? 2টা দেশের। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ওকে, ফাইন। বলেন 10 নাম্বার ডান, লেখেন 10 ডান। 10 যদি হয়ে থাকে লেখেন 10 ডান। আলহামদুলিল্লাহ, লিখে ফেলেন, দ্রুত লিখতে হবে, তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করছি। অল্প অল্প করে ব্যাখ্যা দিচ্ছি। ডান, ঠিক আছে। পরের প্রশ্ন আসি, নাসিরাবাদের বর্তমান নাম কি? আচ্ছা, এইটা আপনাকে পারতে হবে। যারা নাসিরাবাদ থেকে এই মুহূর্তে ক্লাস করছেন আপনাকে পারতে হবে, নাইলে কিন্তু আপনাকে ফাঁসি দিয়ে ফেলবো। বলেন এটার সঠিক অ্যান্সার কোনটা হবে? নাসিরাবাদের বর্তমান নাম কি? নাসিরাবাদের বর্তমান নাম কি? ময়মনসিংহ, জাহাঙ্গীরনগর, বরিশাল নাকি চট্টগ্রাম? দেখেন, এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে, আপনারা যখন 3টা অপশনের উত্তর পারেন আর একটা যখন না পারেন, মনে করবেন যেটা পারেন না ওইটাই কিন্তু অ্যান্সার। যেহেতু 3টার আপনি পারতেছেন কিন্তু প্রশ্নের সাথে মিলতেছে না, তার মানে ব্যতিক্রম যেটা আছে, বাকি যেটা আছে ওটাই হলো অ্যান্সার। তাহলে প্রচুর পড়তে হবে আপনাকে। ওকে, মুস্তাফিজ অ্যান্সার করেছেন, শেখ জামিন অ্যান্সার করেছেন, ভুল অ্যান্সার করেছেন আপনি। আচ্ছা, যারা যারা ভুল অ্যান্সার করে তাদের নামগুলো আমি একটু পড়ি। আব্দুল আউয়াল আপনারটা ভুল হয়েছে, আলামিন ভুল হয়েছে, ডালিম আপনারটা ভুল হয়েছে, আলমগীর ভুল হয়েছে। তারপরে দেখি যারা যারা ভুল করতেছেন আপনাদের গুলো আমি পড়ব। ওকে, তাহলে এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা? ময়মনসিংহ হবে। ময়মনসিংহের প্রাচীন নাম নাসিরাবাদ, নাসিরাবাদের বর্তমান নাম ময়মনসিংহ। এই প্রশ্নটা দেখেন নিবন্ধন পরীক্ষাতে এসেছে। নিবন্ধন পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে, প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আর এই যে ঢাকা, এটার প্রাচীন নাম হলো সম্রাট জাহাঙ্গীরের নামে, জাহাঙ্গীরনগর। আর এই যে বরিশাল, বরিশালের প্রাচীন নাম কি বলেন? চন্দ্রদ্বীপ। তাইলে এই যে চন্দ্রদ্বীপ, এটা হচ্ছে বরিশালের প্রাচীন নাম। আর চট্টগ্রাম, এটা হচ্ছে ইসলামাবাদ। তাইলে ইসলামাবাদ এটা কার প্রাচীন নাম? এটা হলো চট্টগ্রামের প্রাচীন নাম। চট্টগ্রামের প্রাচীন নাম এটা হচ্ছে ইসলামাবাদ। ক ক ক ক ক ক আমাদের সাইফুল ইসলাম কজ, অনেকগুলো কজ লিখেছে, কট 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 কট। আচ্ছা, পারি না। এই তো আমাদের কে বলছে? রামিশা আনজুম, একবার স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। পারি না, কনফিডেন্স কি? ওকে, আমার হয়েছে। জি জি, আরহান রেহান আপনারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ। 12 নং প্রশ্ন। 12 নং প্রশ্ন আসে, বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? মুখস্থ। বাংলাদেশের বার্ষিক যে গড় বৃষ্টিপাত 209, এটা হবে না। 207, এটা হবে না। 205, এটা হবে না। 203 সেন্টিমিটার। ঠিক আছে, 203 সেন্টিমিটার এটা হচ্ছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত আমরা এটা পাইলাম। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। 13 নং প্রশ্ন আসি, দেখি 13 নং প্রশ্ন কে পারবেন? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? এটা অনেক পরীক্ষাতে আসে এই প্রশ্নটা। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থাৎ যে পর্যন্ত বাংলাদেশের নেভিরা নিরাপত্তা দিতে হয়, এটাকে রাজনৈতিক পরিসীমা বলা হয়। সমুদ্রে, বঙ্গোপসাগরে যে পর্যন্ত আমাদের নেভির, নৌবাহিনীর নিরাপত্তা বলয়ে রয়েছে, এটা হচ্ছে রাজনৈতিক পরিসীমা বা রাজনৈতিক সীমানা। তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমানা কত? 12 নটিক্যাল, 200 নটিক্যাল, 14 নটিক্যাল, 400 নটিক্যাল। আচ্ছা,
400 নটিক্যাল বাংলাদেশে কোনো নটিক্যালের সাথে মিলে না। 14 নটিক্যাল এটা কোনোটার সাথে মিলে না। 200 নটিক্যাল যেটা আমি একটু বলি, 200 নটিক্যাল হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, কিন্তু এখানে চেয়েছে রাজনৈতিক সমুদ্র সীমা, তাই 200 নটিক্যাল মাইল এটা হচ্ছে না। বাকি থাকলো কোনটা? 12 নটিক্যাল মাইল। এই সেই 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের সমুদ্র সীমা। আর যদি বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা কত, অর্থনৈতিক সমুদ্র সীমা, তাহলে সেটা হতো এই 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক। আর রাজনৈতিক সমুদ্র সীমা যেটা, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। বিতি আপু হয়েছে, শেখ জসিম হয়েছে, জান্নাতুল মাওয়া, আইয়ুব, তারপরে জিন্নাহ আপনারা হয়েছে, আয়েশা মাহমুদ হয়েছে। ওকে, তাহলে পরের প্রশ্ন, পরের প্রশ্নের জন্য রেডি? ওকে, পরের প্রশ্নে আসি আমরা। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি? বাংলাদেশের মোট আয়তনের, অর্থাৎ 100% ধরেন আপনি, এই আয়তনের মধ্যে কত পার্সেন্ট বনভূমি রয়েছে বাংলাদেশে? বলেন তো দেখি। 29 ভাগ, 19 ভাগ, 17 ভাগ নাকি 23 ভাগ? দেখি, অ্যান্সার করেন। পিঙ্কি শাহ অ্যান্সার করেছেন। আচ্ছা আচ্ছা, দেখি আমি অ্যান্সার দেখতে চাই কারা কারা অ্যান্সার করার চেষ্টা করেছেন। সাইফুল ইসলাম অ্যান্সার করার চেষ্টা করেছেন, আরহান রেহান অ্যান্সার করেছেন, তুলি অ্যান্সার করেছেন, কানিস ফাতেমা তুলি, সামাদ অ্যান্সার করেছেন, তারপরে আনোয়ার হোসেন অ্যান্সার করেছেন, কায়েস, তারপরে আব্দুস সাইদ, আলামিন। ওকে, হ্যাঁ আলামিন আপনারটা হয়েছে, জান্নাতুল মাওয়া, নিশা হয়েছে, সাদ্দাম হোসেন হয়েছে। ওকে, আমি দেখতে চাই সঠিক অ্যান্সারটা সবাই করবেন, সবাই সবাই অ্যান্সার করবেন। ওকে, তাহলে 29 যারা লিখছেন এটা ভুল, 19 যারা লিখছেন এটা ভুল, 17 যারা যারা লিখেছেন তাদেরটাই সঠিক হয়েছে। 17 ভাগ। বাংলাদেশের মোট আয়তনের 17 ভাগ হচ্ছে বনভূমি। এই বনগুলোর মধ্যে সবচেয়ে বড় বন যেটা, সেটা হচ্ছে সুন্দর বন। এই সেই সুন্দর বন, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ, সবচেয়ে বড় বন, লোনা পানির বন, ম্যানগ্রোভ বন। এই হচ্ছে সুন্দরবন। তাহলে দেখেন, এই যে প্রশ্নগুলো আমরা শিখছি, এগুলো কিন্তু ব্যাখ্যা সহকারে শিখছি, কিন্তু যদি টপিক ধরে 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 আপনাকে পড়ানো হতো তাহলে কি ভালো হতো না বলেন? টপিক ধরে ধরে, ধরেন বনভূমির একটা টপিক, বন নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনি জেনে গেলেন। তারপরে ধরেন বাংলাদেশের এই কি বলে জলবায়ু নিয়ে অথবা আবহাওয়া নিয়ে প্রশ্ন, যত প্রশ্ন আবহাওয়া নিয়ে সব পড়ে ফেললাম, অথবা কোনো স্থানের পুরাতন নাম অথবা বর্তমান নাম, এটা নিয়ে হচ্ছে একটা মানে একটা টপিক থাকলো, ওইটা পড়ে ফেললাম। তাহলে টপিক ওয়াইজ যদি পড়ি তাহলে এটা কিন্তু আমার মনে থাকে। আর এগুলো আমরা দেখলাম স্যাম্পল কোয়েশ্চেন এবং ব্যাখ্যা সহ দেখলাম, এগুলো আমাদের দরকার আছে। আর টপিক অনুযায়ী কেন আমি শিখবো? যাতে কোনো প্রকার ফাঁক ফোকর না থাকে, আমি যাতে ওই বেসটা বুঝতে পারি, আমি যাতে ওই টপিকটা সম্পর্কে একটা ধারণা আমি মাথায় নিতে পারি, আমি যাতে বুঝি। এই বুঝার জন্য টপিক ওয়াইজ আপনাকে পড়তে হবে। আপনাকে টপিক অনুযায়ী যদি পড়তে হয়, অবশ্যই আপনাকে একটা সিস্টেমে চলে আসতে হবে। সেটা কি? আপনি নিজে একটা হয় বই কিনবেন, বই কিনে পড়েন। আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে কোনো একটা শিক্ষকের অথবা কোনো একটা কোচিং এর সাথে আপনার যুক্ত হতে হবে, যেখানে এগুলো সহজভাবে বুঝায়। আর আমরা আপনাদেরকে সেই সেবাটা এখান থেকে দিয়ে থাকি। যারা অনেকদিন থেকে চিন্তা করছেন যদি আমি টপিক অনুযায়ী এই বিষয়গুলো পড়তে পারতাম তাহলে খুবই ভালো হতো, আমরা আপনাদের জন্য ভর্তি নিচ্ছি। আমরা আপনাদেরকে এই সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এগুলো টেকনিক দিয়ে দিয়ে সহজ ভাষা আপনাকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আমাদের এখানে এই টিউটোরিয়াল পেজে ক্লাস হয়, আপনারা পেইড বেসে চাইলে ভর্তি হতে পারেন। আর এটার নাম দিয়েছি আমরা কম্বাইন্ড ব্যাচ। ঠিক আছে, কম্বাইন্ড ব্যাচ আমরাই এটা বাংলাদেশে চালু করেছি। যে কম্বাইন্ড ব্যাচ বলতে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, এই প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ধাপের প্রিপারেশনটা আপনি একটা কোর্সের মধ্যে কমপ্লিট করতে পারবেন, যেটার নাম হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। ঠিক আছে, একটা কোর্সে ভর্তি হলে আপনার প্রাইমারি প্রিপারেশন হয়ে গেল, আপনার নিবন্ধন প্রিপারেশন হয়ে গেল, 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন হয়ে গেল। ঠিক আছে, একটা
কোর্সে আপনি ভর্তি হলে। তাহলে আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান যে ভাইয়া আমি আসলে আপনার ক্লাসে যুক্ত হতে চাই, আমি আপনার ক্লাসে যুক্ত হতে চাই, কিভাবে যুক্ত হব, আর যুক্ত হলেই বা আপনারা কি দিবেন? আমি যুক্ত হলে এখানে রেকর্ডেড ক্লাস থাকবে আপনাকে আমরা একটা গ্রুপে অ্যাড করে দিব, সেখানে পূর্বের এবং পরের যত রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা ক্লাস আপনি টাইনে টাইনে বারবার দেখতে পারবেন। তারপরে প্রতিটা ক্লাস আপনার 100+ লাইভ ক্লাস হবে এবং 100+ এক্সাম হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের উপরে একটা করে পরীক্ষা হবে এবং আপনাদেরকে হাইলাইট প্রদান করা হবে একদম ফ্রিতে। ঠিক আছে, নামে মাত্র একটা ফি নিব আমরা, ভর্তি ফি। এই ভর্তি ফি এর সাথে আপনাকে হাইলাইটগুলো আপনাকে ফ্রিতে দিব। তা আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, যেটা করতে হবে সেটা হচ্ছে এই কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে চাইলে আমি আপনাদেরকে একটা অফার দিব এই মুহূর্তে। যেমন প্রাইমারির জন্য 1500, নিবন্ধনের জন্য 1500, 10 থেকে 20তম গ্রেড 1500, টোটাল 4500 টাকা দরকার। কিন্তু আপাতত আপনাকে এখন 4500 টাকা দরকার নাই, 4500 টাকা আপনাকে এখন দিতে হবে না। আপনি জাস্ট কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়ে যান। এই কম্বাইন্ড ব্যাচে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার এই যে প্রিপারেশনটা, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, প্রত্যেকটা বিষয়ের আপনার প্রিপারেশন আপনার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর এটার জন্য আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিব। এই 10 মিনিট এর মধ্যে যদি কেউ ভর্তি হয় তাহলে তাকে আপাতত পে করতে হবে 1450 টাকা। ঠিক আছে, এই 1450 টাকা আপনি পে করবেন। এটা হচ্ছে এই 10 মিনিটের মধ্যে আপনি যদি ভর্তি হতে চান, জাস্ট 1450 টাকা আপনি এই নাম্বারে পাঠাবেন, যেমন 0131046747 এই নাম্বারটি বিকাশ এবং নগদ। আপনি চাইলে বিকাশে অথবা নগদে টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠাবেন, অবশ্যই সেন্ড মানি করবেন, হ্যাঁ, ক্যাশ সেন্ড মানি কত, ক্যাশ আউট না। পাঠালে আমরা সাথে সাথে আমরা আপনাকে কি করবো, একটা সিক্রেট গ্রুপে অ্যাড করাবো। ঠিক আছে, সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে আমরা আপনাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই 3টা বিষয়ে 4টা বিষয় আপনাকে আমরা গাইড করবো, বেসিক থেকে ধরে ধরে। বাংলা, জিকে, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ। এই 4টা বিষয় আমরা পড়াই, বাংলা, জিকে, ইংলিশ এবং ম্যাথমেটিক্স। এই 4টা বিষয়ে যারা প্রিপারেশন নিতে চান তারা আর দেরি নয়, যেহেতু আমি 10 মিনিট সময় দিয়েছি, মানে 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে যদি কেউ হন 1450 টাকা আপনি বিকাশ করে দেন অথবা নগদের সেন্ড মানি করে দেন, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আমাদের এখানে রেকর্ড ক্লাসগুলো থাকবে, প্রতিটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস নেবেন, পরীক্ষা নেবেন। আপনারা চাইলে এখনই যুক্ত হয়ে যান, কারণ চাকরি তো লাগবে, তাই না? আমার চলতে হলে চাকরি লাগবে, হয় আপনি ব্যবসা করতে হবে, না আপনাকে চাকরি করতে হবে, দুইটা একটা করতে হবে, মানে কাজ করতে হবে। তাইলে আপনি যদি সম্মানের একটা সরকারি চাকরি চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। দৈনিক 3 ঘন্টা করে আপনাকে পড়াশোনা করতেই হবে। আপনি বলতে পারেন যে ভাইয়া আমি কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করে প্রাইভেটে একটা প্রতিষ্ঠান আমি সময় দিচ্ছি, অথবা প্রাইভেট পড়াচ্ছি, অথবা আমি একটা ফার্ম দিয়েছি, এত কিছু মেনটেন করে কি পড়া সম্ভব? আমি বলবো সম্ভব, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, যদি আপনার মন টানে যে না আমাকে আসলে একটা সরকারি চাকরি দরকার, তাইলে এটা সম্ভব। লেগে থাকতে হবে, দেখবে যে 3 ঘন্টা কিভাবে যে ম্যানেজ হয়, ইউ ওন্ট ইমাজিন ইট। আপনি এটা কল্পনাই করতে পারবেন না কিভাবে যে 3 ঘন্টা ম্যানেজ হয়ে গেছে। পড়াশোনার সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি দেখবেন নিজেকে ধন্য মনে হচ্ছে, সমৃদ্ধ মনে হচ্ছে, আপনি আপডেট, আপনার সাথে কেউ তর্ক করেও পারবে না। আমরা অনেক সময় যুক্তিতে হেরে যাই, মন খারাপ হয়ে যায়, হতাশ হয়ে যায়। কেন? কারণ আপনি ওই যে ইনপুট দেয়া বন্ধ করে দিয়েছেন। ইনপুট দিতে হবে, পড়াশোনা শুধু ইনপুট দিতে হবে, তাইলে না আপনার ডেলিভারি হবে, আউটপুট আসবে। সুতরাং আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের নাম্বারটিতে যোগাযোগ করবেন, বিকাশে সেন্ড মানি করবেন। আর যারা এই 10 মিনিট সময়টা কাজে লাগাতে চান তারা 0131046747 এই নাম্বারে আপনি টাকা পাঠাবেন, এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিবেন। দ্রুত করতে হবে, 10 মিনিট মানে 10 মিনিট।
আচ্ছা, ইতিমধ্যে আমাদের অনেকেই টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। যারা যারা টাকা পাঠিয়েছেন তাদের সবাইকে টেনশন করতে হবে না, আমরা গ্রুপে অ্যাড দিয়ে দিব। হ্যাঁ, আমরা গ্রুপে অ্যাড করে দিব যারা যারা টাকা পাঠিয়েছেন। আচ্ছা, পাঠাতে থাকেন, হ্যাঁ পাঠাতে থাকেন। অনেকে দেখা যায় 1499 টাকা পাঠিয়েছেন। 1499 বেশি দিতে হবে না আপনাকে, হ্যাঁ খরচও দিতে হবে না, জাস্ট 1450 মানে 1450 দেন, ঠিক আছে। আর যদি বলেন যে না ভাইয়া আমি একটু উদার, আমি 1500 দিব, তাহলে দেন, আপনি দেন 1500 দেন। আপাতত 1450 দিলে আমি খুশি। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে রাত্র করে টাকা পাঠাতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য করণীয় আছে। তারা কি করবেন, তারা হচ্ছে নাম্বারগুলোতে কল দেন। কল দিয়ে আপনার যদি আর্থিক সমস্যা থাকে অথবা টাকা পাঠাতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি কল দিয়ে আপনার কথাগুলো বলেন। এখানে প্রত্যেকটা নাম্বারই অ্যাক্টিভ। 01804995563 এটা অ্যাক্টিভ আছে। 01804995566, এই যে দেখেন সব একই রকম, শুধু 6366646765। আপনি হচ্ছে এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনি আপনার যদি আর্থিক কোনো সমস্যা থেকে থাকে আপনি বলতে পারেন যে ভাইয়া আমি আসলে যুক্ত হতে চাই, আমার একটা সরকারি চাকরি দরকার, আমার আসলে খুব নিবন্ধন আমি এবার দিব, যাতে এই 19তম নিবন্ধনে আমার চাকরিটা কনফার্ম হয়ে যায়, যাতে প্রাইমারি আমি যে পরীক্ষাটা দিব যাতে এই পরীক্ষাতে আমি যাতে চাকরিটা পেয়ে যাই। আমার জন্য দোয়া করবেন। আর আমি এখন কি করতে পারি, আমার তো এখন এই টাকা পয়সা আমি কম, আমি কি করতে পারি। তাহলে আপনার যেহেতু কম আছে, আপনি হচ্ছে এগুলোতে ফোন দেন। আমি ক্লাস থেকে বের হয়ে আপনারা কি কি জানিয়েছেন এটা আমি আলোচনা করে আপনাদেরকে আমি গ্রুপে সদস্য বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের ক্লাসগুলো এখানে হতে থাকবে। আমরা 2টার সময় ক্লাস নেই, একটা হচ্ছে সকাল 10টা থেকে পেড বেসের ক্লাস, এটা হচ্ছে রাত 9টা থেকে। আপনি রাত 9টার বেসটা আপনি বাছাই করে নেবেন, ঠিক আছে। আমার একটা পরামর্শ, যেহেতু আপনারা অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, অথবা প্রাইভেটে একটু চাকরি করতে হয়, টুকটাক একটু কাজ করতে হয়, সুতরাং দিনে অনেকে ক্লাস করার সময় পাচ্ছেন না, আপনাকে বলবো 9টার ব্যাচে ভর্তি হবে, বলে দিবেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি, এই যে স্ক্রিনশট দিলাম আপনার নাম্বারে, আমাকে গ্রুপে অ্যাড দেন, আর আমি 9টার ব্যাচে অ্যাড হতে চাই। আমরা আপনাকে যেটা যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলা, এই বাংলার শিডিউল আপনাকে দিয়ে দিব, আমরা কোন দিন বাংলা পড়াবো। আবার ইংলিশের এই যে ইংলিশ, এটা শিডিউল প্রদান করবো আপনাদেরকে, কোন দিন ইংলিশ পড়ানো হবে। আর জিকেটা এটা আমি অবশ্যই আপনাদেরকে শিডিউল প্রদান করব। যারা যারা ভর্তি হবে ওখানে আপনাদেরকে শিডিউল দিয়ে দিব। আর যারা ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্সেরও ক্লাস হবে সমান তালে, ঠিক আছে, সমান তালে ম্যাথমেটিক্সের ক্লাস হবে। আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কোন দিন কোন সময় ক্লাস হবে এটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ইভেন বোনাস ক্লাসও আছে, ঠিক আছে। আমরা কিন্তু অনেক বোনাস ক্লাস দিই, যেমন এরকম যে লাইভ ক্লাসগুলো নেই, আমাদের যারা অ্যাডমিটেড স্টুডেন্ট তারা খুব উপকৃত হয় যে ভাইয়া আমি আসলে ভর্তি হয়েছি, আমি আপনাদের লাইভ ক্লাসগুলো দেখি। আবার অনেকে বলছে ভাই আমি ভর্তি হই নাই, লাইভ ক্লাস দেখে থেকে আমি চাকরি পেয়েছি। দোকানে দিছি আর কি আমি বুঝতে পারছি না। স্যার আপনি জব মেডিসিনে ক্লাস নেন না? না, আমি তো আর কোচিং এর মালিক না, আই এম এ টিচার, ঠিক আছে। আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আমি আপনাদের ক্লাসগুলো নেই, আমি পড়াই, আমি এটা এনজয় করি, ঠিক আছে। ওকে, তাহলে স্ক্রিনশট নিয়ে নেন। যারা নাম্বার উঠাতে সমস্যা হয় স্ক্রিনশট নেন, দ্রুত করতে হবে। আর যারা যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই নাম্বারটিতে টাকা পাঠাবেন। দেখেন নাম্বার ভুল করেন না, এই যে নাম্বার 01310467471, এই নাম্বার থেকে টাকা পাঠাবেন। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছেন, যারা যারা ভর্তি হয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যে আপনারা সর্বোচ্চ সেবা এখানে পাবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সেবা পাবেন।
আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন নো টেনশন, আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। এটা সিক্রেট গ্রুপ, হ্যাঁ, আপনি দেখেন, আপনি স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আপনাকে আমরা কন্টাক্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে দেন, টাকা পাঠিয়েছেন ভালো কথা, স্ক্রিনশট দেন। আর এখানে পারলে এখানে লিখে দেন পেমেন্ট ডান। ঠিক আছে, পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান এটা লিখে দেন। ঠিক আছে, এটা হচ্ছে এই লাইভে লাইভে লিখে দেন যে ভাইয়া পেমেন্ট ডান, তাহলে আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি সাথে সাথে, আপনারটার সাথে সাথে। আর যারা পেমেন্ট ডান লিখছেন না তাদেরটা হচ্ছে আমি ক্লাস শেষ করে তারপরে অ্যাড করব। ঠিক আছে, আর এখনই যদি আপনি অ্যাড হয়ে যেতে চান তাহলে এখানে লেখেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখতে হবে। এই কম্বাইন বেসটা প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের জন্য।